সাউন্ড নাই, এখনো কি শুনতে পাচ্ছ না? অলরাইট, আসসালামু আলাইকুম সবাইকে। যদি সাউন্ড না শুনে থাকো কোনো সমস্যা নাই, আপু আবার বলে দিচ্ছি। অলরাইট, কাম ডাউন, নো ওয়ারিজ। আমরা তো মাঝে মধ্যে এরকম একটু একটু গ্লিচে পড়তেই পারি, বলো। তো সবাইকে আবারও স্বাগতম আজকের ক্লাসে। আজকে কিনা আমরা ইংলিশের এমন একটা টপিক নিয়ে পড়াশোনা করব যেই টপিকটা আমাদের কাছে খুব কম গুরুত্বপূর্ণ মনে হলেও কেবলমাত্র একটা ভুলের জন্যই আমাদের অনেকটুকু নাম্বারের কিন্তু ডিফারেন্স হয়ে যায়। এবং এই টপিকটাতে আমি জানি আমরা প্রায়শ ভুল করি, কারণ আমরা জানি না আসলে আমরা কি ঠিক লিখছি নাকি ভুল লিখছি। Welcome everyone to a class of punctuation and capitalization. I'm your instructor for the today, ইফাত খলিল ইকরা। এন্ড আমার সমস্ত পরিচয় তোমাদেরকে কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিব। সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ক্লাসটাতে। আমি তোমাদের কাছ থেকে 2 মিনিট সময় নিব। কে কোথা থেকে জয়েন করছো অবশ্যই আপুকে জানাবে, এবং তুমি ক্লাসটা কিভাবে করতে চাচ্ছ, মানে তোমার আসলে ক্লাসের অনুভূতি কি হচ্ছে সেটা একটু আপুকে জানাও। আমিও দেখি যে আমি আজকে যেভাবে তোমাদেরকে এই পুরো কন্টেন্ট পড়াবো বলে প্ল্যান করেছি আমার সাথে তোমাদের আইডিয়াস মিলে কিনা। সো আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। হ্যালো, সাউন্ড ওকে? ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য, থ্যাংক ইউ। হাই হাই হাই, হ্যালো নাজরিন, হ্যালো মাহিয়ান, হ্যালো রাজা, হ্যালো সবাইকে হ্যালো এন্ড ওয়ালাইকুম আসসালাম। ফেনী থেকে আছে আমাদের সাথে নুসরাত। হাই নুসরাত ফ্রম ফেনী। কে মি ফ্রম হয় না সোফিয়া, হয় আই এম ফ্রম হয়ে থাকে। ওকে, পাবনা, ঢাকা, ভোলা, মুন্সিগঞ্জ। ওকে ববি, হাই মুন্সিগঞ্জ। লক্ষ্মীপুর থেকে সেলিম আছে, অনেক ভালো। ওকে, থ্যাংক ইউ ফর লেটিং মি নো, অনেক ভালো। আপু আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এন্ড তোমাদের সাথে ক্লাস করতে আসবো, মানে ক্লাস নিতে আসবো, এটা আপুর জন্য অনেক এক্সাইটিং। ওকে, কুষ্টিয়া, লালমনিরহাট, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ থেকে শুরু করে অর্থাৎ টেকনাফ থেকে তেতুলিয়া আজকে আছে আমাদের এই ক্লাসরুমটাতে। সো চলো এই মুহূর্তে আমরা ক্লাসটা শুরু করে দিই। সো সর্বপ্রথমে তোমাদের সাথে আমি শেয়ার করব নিজের পরিচয়, কারণ এই হলাম আমি এবং এই দিকে তুমি দেখতে পাচ্ছ আমার পরিচয়। আমার নাম ইফাত খলিল ইকরা, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। আমার সাবজেক্টের নাম ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজেস। সো এখনো পর্যন্ত তোমাদেরকে একটা ছোট্ট ইনসাইট বলতে পারি, 2024 সালে তোমাদের যখন নিউ কারিকুলাম একটা রোলার কোস্টার যাচ্ছিল, সেই রোলার কোস্টারের কারিকুলামের টিচার ছিলাম, যার কারণে তোমাদের সাথে এতটুকু শেয়ার অবশ্যই করতে পারি। আমি যখন বা আমরা বেসিক্যালি অনলাইন ব্যাচের টিচাররা যখন তোমাদেরকে বিভিন্ন হ্যাকস এন্ড টিপস ট্রিক্স এগুলো দিয়ে ক্লাসগুলো করাই, আমরা কিন্তু ওই রোলার কোস্টারটা পার করে এসেছি বলেই অ্যাকচুয়ালি এই পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে পারি এবং হ্যাকস গুলো তোমাদেরকে জানাতে পারি। নট অনলি আমি, আমাদের এক্সপার্ট টিচার প্যানেল কিন্তু তোমাদের জন্য আছে, তোমাদের সমস্ত সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। যেমন আজকে বেশ নট সো ইম্পর্টেন্ট, বাট পরীক্ষার হলে যখন পরীক্ষা দিতে বসি কনফিউজ থাকে, এবং যখন অ্যাকচুয়ালি আমরা করতে যাই খাতা দেখতে যাই, বেটা খাতা দেখতে গেলে হঠাৎ করে নাম্বারটা কোথায় যেন গায়েব হয়ে যায়। এই যে নাম্বারটা গায়েব হয়ে গেল, কেন হলো, এই নাম্বারটা কিভাবে কান ধরে আমার খাতায় বসানো যাবে, সেই ট্রিক্সটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো গাইস, টুডে our discussion will be on punctuation and capitalization. প্রশ্ন করতে পারো, আশ্চর্য জানাতে পারো, পড়াশোনায় ফুল স্টপটা দিতে পারো, তবে হ্যাঁ আজকে পুরো ক্লাসটা করে দেন একটা ফুল স্টপ দিয়ে আপনাকে অবশ্যই জানাবে কেমন লাগলো আজকের ক্লাস। আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা যেটা করবে, ক্লাসের শেষে আমাদের ক্লাস 8 এর যে ফেসবুক গ্রুপটা রয়েছে ক্লাস 8 সুপার স্টুডেন্টস, সেই গ্রুপে তোমাদের অনুভূতিগুলো খুব সুন্দর করে জানিয়ে দিবে, সো দ্যাট আমিও পড়ে জানতে পারি যে তোমাদের আসলে ক্লাসটা কেমন লেগেছে, অথবা যদি তোমাদের কোনো স্পেশাল সাজেশন থাকে সেটাও কিন্তু ক্লাসের লাস্টে আমাকে অবশ্যই জানাবে। অলরাইট, সো আর উই অল রেডি? এই মুহূর্তে আমাকে একটা পোলে জানিয়ে দিতে হবে যে ইয়েস আপু আমরা রেডি। সো হিয়ার উই গো।
Are we all ready? Kafi, this is a class of English of class 8. All right. একটা মজার বিষয় বলবো 100% স্টুডেন্টস রেডি সো চলো এখন আমরা চলে যাব আমাদের ক্লাসে at the very beginning আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই তোমরা আসলে পাংচুয়েশন বলতে কি বোঝো what do you understand by the word punctuation বলো তো একটু লিখে জানাও আপুকে আপুও দেখি যে তোমরা আসলে পাংচুয়েশন বলতে কি বুঝো এন্ড একটা কাজ করো একটা পোল নিয়ে একটা কুইজ দিয়ে আজকে ক্লাসে শুরু করি আমরা বলো তো এই যে সেন্টেন্সটা তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ এই সেন্টেন্সটার সঠিক উত্তরটা কোনটা তুমি যে সেন্টেন্সটা তোমার চোখের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ এটার সঠিক উত্তরটা কোনটা এক্ষুনি পোর্টার মধ্যে জাস্ট দাগে অ্যানসারটা দিয়ে ফেলো এবং জানিয়ে দাও যে এটার সঠিক উত্তরটা কোনটা এক্ষুনি জানিয়ে দাও যাতে আমরা বুঝতে পারি যে আমরা আসলে এখন কিভাবে পড়াশোনাটা করব আচ্ছা আমি দেখতে পাচ্ছি অধিকাংশের উত্তর হচ্ছে অধিকাংশের উত্তর আছে এ তে well উত্তরটা কিন্তু সি আপু বি দেখাচ্ছে হতে পারে একটা গ্লিচ ওকে উইল ফিগার আউট বি দেখাচ্ছে ঠিক আছে অ্যানসারটা কিন্তু সি কেন সি সেটাই এখন আপনাদের সাথে জানানো হবে আচ্ছা সবাই আমাকে বলছেন যে না আপু বি তো হবে চলো জানাই কেন বি হচ্ছে না কেন সি হচ্ছে আর কেন বি বলার পরেও আমার উত্তরটা ভুল হলো লেটস গো সবার আগে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি তোমরা তো একটা প্রশ্ন করো না যে আমরা আসলে শেষমেশ কিভাবে পড়বো কোন টপিক কিভাবে সাজাবো আচ্ছা আচ্ছা বলে এবি দুটাই দিয়েছি দুটা কিভাবে দিয়েছো আচ্ছা চলো তোমাদেরকে একটা কথা বলি তোমরা যখন পড়তে বসো তখন তোমাদের কাছ থেকে আমাদের মোস্ট আস্কড কোয়েশ্চেন যেটা আমরা পাই মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনস এফএকিউ তে আমরা সবচেয়ে বেশি যেটা পেয়ে থাকি সেটা থাকে আপু আমি কিভাবে পড়বো সারা বছরের পড়া কিভাবে পড়বো আমি পুরো কন্টেন্ট প্ল্যান চাই আমি টাইম ম্যানেজমেন্ট করতে চাই পরীক্ষার হলে অ্যানসার করতে পারি না এই ধরনের প্রশ্নগুলো আমরা সবচেয়ে বেশি পরিমাণে পাই তোমরা কি জানো তুমি যখন অনলাইন ব্যাচে আমাদের সাথে পড়ছো তখন কিন্তু তুমি এরকম একটা খুব সুন্দর স্ট্যাটিস্টিক্স পেয়ে যাচ্ছ এবং ট্যাকটিক্স পেয়ে যাচ্ছ আমাদের কাছে স্ট্যাটিস্টিক্স আর ট্যাকটিক্স কি তুমি একটা গোছানো লেসন প্ল্যান আমাদের কাছ থেকে পেয়ে যাবে যেমন ধরো তুমি যদি গণিত ক্লাস করতে চাও তুমি এখন ক্লাস 8 এর স্টুডেন্ট তুমি গণিত ক্লাস করবে এবং গণিত কিন্তু খুব কঠিন একটা সাবজেক্ট আমি কিন্তু ভীষণ ভয় পাই তো এই গণিত ক্লাস করার সময় তুমি আসলে কিভাবে পড়বে কোন টপিকটা কতটুকু ফ্রেম করলে তোমার জন্য একদিনের পড়াটা অনেক বেশি ফ্রুটফুল হবে এই সমস্ত হ্যাকস কিন্তু আমরা তোমাদেরকে দিয়ে থাকি যেমন ধরো আমি দ্বিতীয় অধ্যায় মুনাফারটা পড়বো এখন মুনাফার অধ্যায়টা তো বেশ কঠিন রাইট সো এই কঠিন চ্যাপ্টারটাকে দেখো আমরা কতগুলো সেগমেন্টে ভাগ করেছি প্রথমে তোমাদেরকে বোঝাচ্ছি যে লাভ ক্ষতি কি মুনাফা কি তারপরে আমরা সূত্রর ব্যাখ্যা করে অঙ্ক করছি তারপরে আমরা মুনাফা আসল মূলধন নির্ণয় থেকে শুরু করে মুনাফার হার নির্ণয় ধরনের সব অঙ্ক করছি যেহেতু এই চ্যাপ্টারটার দুইটা ভাগ 1 এবং 2 আমরা দুইটা অনুশীলনী কিন্তু কি করছি দেখো তো দুইটা আলাদা আলাদা দিনে পড়াশোনা করছি এবং অনুশীলনী সলভ করাও কিন্তু আমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট অনুশীলনী সলভ করতে না আমাদের কি লাগবে শুধুই কি সূত্র অবশ্যই না আমাদের থিওরিটিক্যাল ব্যাখ্যাটাও লাগবে আমাদের বোঝটাও লাগবে ঠিক
একইভাবে কিন্তু তোমরা গণিত বলো, বিজ্ঞান বলো কিংবা ইংরেজি, যে কোনো সাবজেক্টেরই তোমার প্রপার এন্ড টু এন্ড যত ডিসক্রিপশনস দরকার, যত হেল্প দরকার, যত সাপোর্ট দরকার এবং রুটিন ক্রিয়েশনও দরকার, সব কিন্তু তুমি আমাদের অনলাইন ব্যাচে অবশ্যই পেয়ে যাচ্ছ। সো তোমাদের মধ্যে যারা চাও যে আচ্ছা তাহলে এখন আমাদের সবগুলা সাবজেক্টই গুছিয়ে পড়ার একটা সময় চলে এসেছে, তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে অনলাইন ব্যাচে জয়েন হয়ে নিতে পারো। আজকে যেমন তোমরা একটা ক্লাস করছো, যেই ক্লাসটা কিনা ইকুইভ্যালেন্ট টু আমাদের অনলাইন ক্লাস, অনলাইন ক্লাসে গেলে কিন্তু তুমি আরেকটু বেশি পড়াশোনাটা পাচ্ছ। যেমন আজকের 1 ঘন্টার ক্লাসটার পরে কিন্তু আমরা পরবর্তী এটার আর কোনো ফলো আপ লেসন পাচ্ছি না। বাট তুমি যদি আমার সাথে একটি অনলাইন ব্যাচে পড়তা তাহলে কি করতো, তোমার ফলো আপ একটা প্যাটার্ন থাকতো, তুমি জানতে পারতা যে এটার পরে আমাকে কি পড়তে হবে, তোমার রুটিনটা একদম সেট থাকতো এবং দিন শেষে যখন পরীক্ষার জন্য বসবা তখন তোমার সমস্ত নোটস গোছানো থাকবে, পুরো প্ল্যান থাকবে, রুটিন থাকবে তোমার হাতে, তোমার কাজ থাকবে শুধু বসে থেকে পড়া। ঠিক তেমনি আমরা আজকে বসে থেকে পড়বো পাংচুয়েশন। চলো পড়ি। সবার আগে তোমরাই আমাকে উত্তর দিয়েছো যে আপু পাংচুয়েশন হচ্ছে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন। এখন বিরাম চিহ্ন আর জ্যোতি চিহ্নের মধ্যে যেই ঘটনাটা আসলে ঘটে, দেখো এই যে পাংচুয়েশন মার্কস, এরা আমাদেরকে আসলে তিনটা জায়গায় ব্যবহার, মানে তিনটা জায়গায় সাহায্য করে এবং 3 ভাবে এরা ব্যবহৃত হতে পারে। এক, এরা সেন্টেন্সের একটা স্ট্রাকচার দেয়। স্ট্রাকচার মানে কি, সেন্টেন্সকে একটা অবকাঠামো দেয়। তুমি ধরো একটা কথা বল 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 করে বলেই যাচ্ছ, তোমার কোনো স্টপই নাই, তোমার কথার মানে কি আমি বুঝবো? নিশ্চয়ই না। আমিও যেমন এতক্ষণ খুব ফাস্ট কথা বলেছি, তুমি কি আমার কথা সম্পূর্ণ বুঝতে পেরেছো? অবশ্যই না, কনফিউজিং মনে হয়েছে, মনে হচ্ছে আপু অনেক কথা বলে। কিন্তু এই কথাগুলাই যদি আমি পজ দিয়ে 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 তোমাদের সাথে বলি তখন কি হবে বলতো? তখন কিন্তু তুমি আমার কথাটা আরো ইজিলি বুঝতে পারবে, রাইট? আমার কথাটা তুমি আরো অনেক ইজিলি বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, পোলের সময় ভাবনা চিন্তা করার জন্য একটু সুযোগ দিব অবশ্যই। ঠিক আছে, স্ক্রিনশট নিতে চাই। কিসের স্ক্রিনশট নিবেন? কন্টেন্টের? আমরা আগে পড়ি তাহলেই হয়ে যাবে। ওকে, কথাকে স্পষ্ট করার জন্য পাঞ্চুয়েশন, হ্যাঁ, তবে কথা বলার সময় কি আমরা পাঞ্চুয়েশনটাকে ঠিক মতো ব্যবহার করতে পারি? দ্যাটস দ্য থিং। পাঞ্চুয়েশন কিন্তু আমরা কথায়ও ব্যবহার করতে পারি, তবে কথার চেয়ে বেশি পরিমাণে প্রয়োজন হয় যখন আমরা লিখি। যেমন এই যে ধরো আমি প্রশ্নটা করলাম, আমরা কি কথা বলার সময় পাঞ্চুয়েশনের সঠিক ব্যবহার করতে পারি? আমার টোনে বা আমার কথার ধরনে তুমি কিন্তু খুব সহজে বুঝে যাচ্ছ যে আপু আমাকে এখানে একটা প্রশ্ন করছে। কিন্তু এই জিনিসটা যদি আমি খাতায় লিখে একটা ফুল স্টপ দিয়ে রাখি তাহলে কি মনে হবে? তাহলে মনে হবে আমি একটা স্টেটমেন্ট দিচ্ছি যে না আমি অবশ্যই পারি। আসলে তো তাই হয় না, বলো? সব সময় কিন্তু কথার মারপেচের মধ্যে আমরা এমন ভাবেই ফেসে যাই যে আমরা বুঝতে পারি না আমরা কখন কি ব্যবহার করব। এই হেল্পটাই তোমাকে করে পাঞ্চুয়েশন। আজকের ক্লাসে আমরা পাঞ্চুয়েশনের কিছু ডিটেইলস জানবো, কোন পাঞ্চুয়েশন কখন ব্যবহার করা উচিত। তোমরা একটা অ্যাট এ গ্ল্যান্স পেয়ে যাবে, কিছু কুইক হ্যাকস পাবে পাঞ্চুয়েশনের ব্যবহারটা মনে রাখার জন্য। আমরা আজকের ক্লাসে ইন টোটাল 4টা গেমের মতো খেলবো। এর মধ্যে একটা প্রপার গেম না, বাট 3টা প্রপার গেম। সো আমরা আজকের ক্লাসের শুরুতে আমরা কিছু গেমস খেলবো এবং এখনই তোমাদেরকে নিয়ে যাবো একটা গেমের দুনিয়ায়। অর্থাৎ আমরা গেম দিয়ে আজকের ক্লাসটা শুরু করব। তো এইভাবেই তুমি যদি মজায় মজায় পড়াটা শিখতে পারো তাহলে তুমি দেখবে আজকের ক্লাসের শেষে মানে ঠিক 1 ঘন্টা পরে তোমার কাছে পাঞ্চুয়েশনের কনসেপ্ট থাকবে একদম নিট আর ক্লিন। সো এই কথার মধ্য দিয়ে আসলে আমরা এখন চলে যাই একটা গেমে। হাউ অ্যাবাউট দ্যাট? সো আমরা শুরুতেই চলে যাব আমাদের গেমটাতে। Okay. So the first game is you need to guess some words.
এই পুরো গেমটা খেলার জন্য তুমি সময় পাচ্ছ সর্বমোট 5 মিনিট, সো আমাদেরকে দ্রুত দ্রুত গেমটা খেলে ফেলতে হবে। ওকে, রেডি? ইন 3 2 1, উল্টা গুনছি রাইট? 3 to 1 হতো, 1 2 3 গুনেছি। সো দ্য গেম ইজ কল্ড অ্যানাগ্রাম, যেখানে কিনা তুমি এই যে লেটার্স গুলা দেখতে পাচ্ছ একটু জাম্বলড, এই লেটার্স গুলাকে ঠিক করে তুমি একটা প্রপার ওয়ার্ড তৈরি করবা, ঠিক আছে? সো তোমাদের কি মনে হয় এই একটা জাম্বলড লেটার বা স্ক্র্যাম্বলড লেটার থেকে কোন ওয়ার্ডটা হয়? একটু হেল্প করো তো আপুকে। কি মনে হয় কোন ওয়ার্ডটা হবে? একজন বলছে লেন্টিলস, আরেকজন বলছে লিসেন। ওকে, লেন্টিলস লিখতে হলে LENT, আরেকটা এল কোথায়? ওকে ওকে, না ইলিউশন লেখা তো পসিবলই না। আচ্ছা, লিসেন সবচেয়ে বেশি পরিমাণে পেয়েছি, সো LISTEN, লিসেন। পারফেক্ট, ওয়াও, প্রথমটা কিন্তু ক্র্যাক করতে পেরে ফেলেছো। এইবার এটা একটু বড়, এইবার এটা একটু করো দেখি। প্রথমটা যেহেতু তোমরা ক্র্যাক করতে পেরেছো, পরেরটা দেখি। আচ্ছা, লিসেন ইজ রাইট, কারেক্ট। সাইলেন্ট পসিবল ছিল বাই দ্য ওয়ে। ওকে, চলো সেকেন্ড ওয়ান। একটু দ্রুত অ্যান্সার করে ফেলতে হবে। ট্রায়াঙ্গলস, ওকে ওকে, হাফ সাইন অল সবাই বলছে ট্রায়াঙ্গলস। ওকে চলো, TRIANG, পরে কি? রাইট, দিয়ে দিলাম। अगेन পারফেক্ট অ্যান্সার। একটু টাইমার খেয়াল করতে হবে, আমাদের হাতে কিন্তু আর মাত্র 2.5 মিনিট আছে, সো ফাস্ট ফাস্ট আমাদেরকে অ্যান্সার করতে হবে। অল রাইট, এইবার এটা অ্যান্সার করে ফেলি আমরা। একটা জিনিস বলা যায় যে তোমাদের একটা ক্লু আছে। ক্লু কি? একটা মাত্র ওয়ার্ড কিন্তু একটু বড় করা আছে, একটু ক্যাপিটালাইজড। এইটা কিন্তু অনেক বড় একটা ক্লু। ওকে, বোল তো হবে না, BOWEL, এইরকম তো কোনো ওয়ার্ড নাই। এলবো, রাইট, এটা হতে পারে। পারফেক্ট। সো এখনো পর্যন্ত আমরা তিনটা কিন্তু একদম সঠিক উত্তর দিতে পেরেছি, আর মাত্র 2টা বাকি আছে। সো 4 নাম্বারটা একটু আমাকে দ্রুত দ্রুত অ্যান্সার করতে হবে। ওকে, এইটার অ্যাকচুয়ালি 2টা অ্যান্সার পসিবল, বাট আমরা একটা অ্যান্সারই কিন্তু এখানে কারেক্টলি পাবো, সো এটা একটু হেল্প করো আমাকে। ওকে, ঠিক আছে। এঞ্জেল এন্ড অ্যাঙ্গেলের মধ্যে একটা মারামারি লেগে গিয়েছে অলরেডি। কোনটা হবে? এলবো, এলবো, রাইট। এলবো মানে হচ্ছে কোনই, দিস এলবো। বিলো একজন দিয়েছিল, হ্যাঁ বিলো হয়তো, ইম্পসিবল না। এঞ্জেল আর অ্যাঙ্গেলের মারামারিটা শেষ হয় নাই, বাট ঠিক আছে, চলো দুইটাই ট্রাই করে দেখি কোনটা আছে কপালে। ANGL, নো, এল নিচ্ছে না, তাহলে এঞ্জেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। See, this is the correct answer. And now the last word. Last word টাও I guess তোমরা পারবা, বলো তো। এইটা পারবা। ওকে,
ম্যাট্রেস কিভাবে হবে? ডাবল টি তো নাই, একটা হতে হবে। ওকে ওকে, আসছে, ঠিক আছে, লিখতে থাকো। ওকে, আমি কিন্তু সঠিক উত্তর পেয়ে গেছি। ঠিক আছে, এম এ এস টি ই আর, master. Now this is your score. একদম সঠিক উত্তর দিয়েছো এবং লিডার বোর্ডের ফার্স্ট পজিশনে। দিস ইজ দ্য থিং। সো আমরা কিন্তু অলরেডি একটা কমপ্লিট করে ফেললাম। আচ্ছা, let me try there. Okay, so now যেটা আমাদের করতে হবে, এখন আমাদেরকে পড়ায় ফেরত যেতে হবে। সো গাইস, যেহেতু তোমরা খুব সুন্দরভাবে গেমটা খেলে ফেলেছো, কংগ্রাচুলেশনস টু এভরি ওয়ান অফ ইউ। এখন আমরা একটু পড়ায় মনোযোগ দিই। সো আমরা এই যে এতক্ষণ গেমটা খেললাম, এখানে যদি তোমরা একটু খেয়াল করে থাকো, প্রত্যেকটা ওয়ার্ডেরই কিন্তু একটা ক্যাপিটাল লেটার ছিল। তার মানে একটা লেটার ওখানে বড় ছিল, যেটা কিনা তোমাদেরকে অনেকটা হেল্প করেছে অ্যাকচুয়াল ওয়ার্ডটাকে আইডেন্টিফাই করতে, যার কারণে তোমরা সহজেই বুঝে গিয়েছিলে when the word was elbow, যেটা কিনা below পসিবল ছিল। আবার ধরো when the word was angel, ওইটার এঞ্জেল অ্যাঙ্গেলের মধ্যে একটু ডিফারেন্স থাকলেও আমরা কিন্তু এটা আইডেন্টিফাই করতে পেরেছিলাম। আবার আমরা যখন প্রথম দিকেরও খেলা শুরু করেছিলাম, ট্রায়াঙ্গেলের টি লিসেন না সাইলেন্ট, এই দুটো কনফিউশনও কিন্তু ক্লিয়ার করতে আমাদেরকে খুব বেশি পরিমাণে হেল্প করেছিল একটা ক্যাপিটালাইজড লেটার। সো ক্যাপিটালাইজেশন এন্ড পাঞ্চুয়েশন কিন্তু তুমি যখন নর্মালিও কোনো কিছু আইডেন্টিফাই করতে যাবা, তোমার জন্য অনেক ইজি একটা মেথড হিসেবে কাজ করবে। তুমি যখন তোমার ডেইলি লাইফে আসলে লেখার মধ্যে পাঞ্চুয়েশন ইউজ করতে চাও বা জ্যোতিচিহ্ন ব্যবহার করতে চাও, তখন কিন্তু তুমি বেশ কিছু কমন জ্যোতিচিহ্ন ব্যবহার করো। যেমন প্রথমটা হচ্ছে পিরিয়ড অর ফুল স্টপ। আমরা এখন প্রায় খুব মিমস অথবা দেখা যায় যে ইংলিশ মুভিজ গুলোতে শুনতে পাই, দিস ইজ মাই লাস্ট ওয়ার্ড পিরিয়ড, মানে হচ্ছে ফুল স্টপ, অর্থাৎ এরপরে আমরা আর কোনো কথা বলবোই না। সো পিরিয়ড সাইন অর ফুল স্টপ সাইন মানে হচ্ছে যখন আমি নিজের বর্ণনাটা শেষ এইটা ডিক্লেয়ার করছি। সো দিস ইজ দ্য ডিক্লারেশন of the declarative sentence and the end of the declarative sentence. Okay, so তুমি যখন ফুল স্টপ ইউজ করবা, ফুল স্টপ মানে হচ্ছে পূর্ণ বিরাম, মানে ফুল স্টপ, এরপরে আর কোনো নতুন বাক্য ছাড়া ওই বাক্যের কন্টিনিউয়েশন হবে না। ফুল স্টপের ব্যবহারটা আমাদের লাইফের সবচেয়ে 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 ইজি অ্যান্ড মোস্ট ইউজ। বাট তোমরা কি জানো, অনেক জায়গায় ফুল স্টপের পরিবর্তে অল্প অল্প বিরতি দিয়ে আমরা অনেক লম্বা 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 সেন্টেন্স এবং অনেক মজার মজার এক্সপ্রেশন দিতে পারি। যেমন কমা, ফুল স্টপের যে অর্ধেক বিরতি যদি তোমার প্রয়োজন হয়, তখন তুমি কমার ব্যবহার করবে। প্রথমেই যখন আমরা একটা সেন্টেন্স পেয়েছিলাম, যে সেন্টেন্সটা ছিল কি বলতো, রেড গ্রিন অ্যান্ড ব্লু, রাইট? রেড গ্রিন অ্যান্ড ব্লু। সো চিন্তা করো, প্রথমে ছিল রেড, তারপরে ছিল ব্লু, এরপরে ছিল একটা অ্যান্ড, এরপরে ছিল হচ্ছে গ্রিন। এন্ড এর আগে আবার একটা ফুল স্টপ দিয়েছিল, এন্ড এর আগে একটা কমা দিয়েছিল। কমাটা কেন দেওয়া হয়েছে বলো তো? তুমি যখন দুইয়ের বেশি জিনিস লিস্ট আকারে লিখবা, তখন তুমি কি করবা? তখন তুমি এন্ড এর আগেও একটা কমা দিয়ে দিবা। দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার আপু। এন্ড এর আগেও কিন্তু তোমাকে একটা কমা দিয়ে নিতে হবে। ও সরি, এন্ড এর আগেও কিন্তু তোমার একটা কমা দিয়ে নিতে হবে। এবং এই কমাটা কি বোঝায় জানো? তুমি যে সেন্টেন্সটা শেষ করে দিচ্ছ, তার আগে তুমি একটা ছোট্ট রেস্ট নিয়েছো, লিস্ট করছো, ছোট্ট একটা রেস্ট নিলেই কিন্তু তোমার এখানে একটা কমা ব্যবহার হয়ে যাচ্ছে। সো কমা ইজ ফর সেপারেশন, মেকিং লিস্ট, মেবি ক্লজ ডিফারেন্সিয়েশন, ক্লজ ইন আ সেন্টেন্সের, অথবা আরেকটা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডকে কমপ্লিট বোঝানোই হচ্ছে তোমার কমার কাজ।
কমার আরো কি কি কাজ হতে পারে, যেমন ধর একটা উদাহরণ দেই। প্রথমে দেখো ফুল স্টপের উদাহরণ কি, সে ওয়েন্ট টু দ্য স্টোর, সে কোথায় গেল, সে স্টোরে গেল। আর কমার জন্য আমরা একটা উদাহরণ কি নিতে পারি, কমার জন্য আমরা একটা উদাহরণ নিতে পারি হচ্ছে I bought apples, oranges and bananas. See, এখানেও কিন্তু and এর পরে হচ্ছে একটা এই যে কমার ব্যবহার আছে, and এর পরে এখানেও একটা কমার ব্যবহার আছে। কেন আছে? কারণ লিস্ট করার সময় এই একটা জায়গায় and এর পরিবর্তে তুমি খেয়াল রাখবা তুমি দুইয়ের বেশি অবজেক্টকে লিস্ট করছো কিনা। তুমি যদি দুইয়ের বেশি অবজেক্টকে লিস্ট করে লাস্টে একটা and দাও, ধরো 100টা অবজেক্টের লিস্ট বানিয়েছো, 100টা অবজেক্টের লিস্ট বানানোর পরে তুমি লাস্টের ওই and এর আগে আরেকটা কমা ইউজ করে বুঝাবা যে হ্যাঁ 99টা বলে ফেলেছি আর বাকি একটা, এইভাবে তুমি and এর ব্যবহার করবা। সো ফার্স্ট আর কনফিউশন ক্লিয়ার হয়ে গিয়েছে না? ক্লিয়ার হয়ে গেলে একটু আপুকে জানাও তো প্লিজ। আমি এতদিন ধরে and এর আগে কোনো কমা দেইনি। Yes, I am Rubaiyat Jahan and you correct. এইভাবে কমার ব্যবহার করতে হবে। আপু এখানে কমার ব্যবহার কেন হবে? কমার ব্যবহার হবে কারণ লিস্ট করছো তুমি আসলে কি কি কিনেছো বাজার থেকে। তুমি আপেল কিনেছো, তুমি কমলা কিনেছো এবং তুমি কলা কিনেছো। তো তুমি তিনটা জিনিস কিনেছো না? তো লিস্টটা আমরা কিভাবে বানাই? এভাবে ধরো আমি লিস্ট কিভাবে বানাচ্ছি, অ্যাপল, একটু দাঁড়াও, ধরো লিস্ট আমরা কিভাবে বানাই, এভাবে বানাই APPLE, অ্যাপল, বানানা এন্ড এদিকে আমি লিস্ট বানাচ্ছি কি অরেঞ্জ, রাইট? সো এইভাবে লম্বা লম্বি লিস্টরা করে আমরা যখন এরকম পাতারে একটা লিস্ট বানাবো, সেন্টেন্সে লিস্টিং করব, তখন আমি কমার ব্যবহার করব। কমার ব্যবহার করাতে কি হচ্ছে বলতো? কমার ব্যবহার করাতে আমি এক একটা পজ পাচ্ছি, আমি জানি যে আমি কি কি কিনছি, আমি বুঝতে পারছি এখানে আলাদা আলাদা অবজেক্টের কথা বলা হয়েছে। অবজেক্ট মানে বস্তু, এখানে বস্তু না, এখানে হচ্ছে ফল, তো এখানে আলাদা আলাদা ফলের কথা বলা হয়েছে। তাই তুমি এইভাবে লিস্ট না করে তুমি যখন সেন্টেন্সে লিস্ট করতে যাবা এন্ড এর আগে অবশ্যই একটা কমা দিয়ে নিবা। কখন দিবা আপু? যখন তুমি দুইয়ের বেশি অবজেক্ট ইউজ করছো। সবসময় খেয়াল রাখবা তুমি যখন দুইয়ের বেশি অবজেক্টকে লিস্ট করছো তোমাকে অবশ্যই কমা ব্যবহার করে নিতে হবে। অলরাইট, বুঝে গেছি? বুঝে গেলে একটা থামস আপ আপুকে পাঠিয়ে দাও তো। আপু তাহলে পরেরটাই চলে যায়। কোয়েশ্চেন মার্ক। জীবনে এত প্রশ্ন আছে আমাদের, যে প্রশ্নের সব সমাধান আসলে পাই না, কিন্তু একটা প্রশ্নের সমাধান আজকে আমরা পাবোই পাবো। কিভাবে পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশনের মধ্যে একদম 5-এ 5 স্কোর নিশ্চিত করা যায়। সো এই যে জীবনের সকল প্রশ্ন আমরা যে মার্কটা দিয়ে করি সেই মার্কের নাম হচ্ছে কোয়েশ্চেন মার্ক। এটা সব সময় ডিরেক্ট কোয়েশ্চেনের একদম লাস্টে গিয়ে বসে, লেজের মতো করে বসে। তুমি যখন একদম লাস্টে চলে যাবা, প্রশ্ন করবা, প্রশ্নটা বোঝানোর জন্য তুমি একটা কোয়েশ্চেন মার্ক দিবা। বুঝেছি? ওকে, ফ্রি ক্লাস মিন্স বোরিং। বলো তো কার কার বোরিং লাগতেছে, একটু আমাদের ভাইয়াকে হেল্প করো। আচ্ছা, সো এটার একটা উদাহরণ কি হতে পারে? Where are you going? Where are you going? Why are you going? Are you feeling bored? These are the questions. এবং কোয়েশ্চেনের পর একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে। জিনিসটা দেখতে এরকম মানে একটু টেরাবেকা টাইপের, বাট এটা আমাদের জীবনে অনেক বড় একটা গুরুত্ব বহন করে। সো সবসময় কোয়েশ্চেনের লাস্টে কিন্তু কোয়েশ্চেন মার্কটা দিতে ভুলবা না। তারপরে আমরা পেয়ে যাচ্ছি এক্সক্লামেশন মার্ক। স্ট্রং ফিলিংস, সারপ্রাইজেস or any kind of emotion এর লাস্টে আমরা একটা এক্সক্লামেশন সাইন দেই। এক্সক্লামেশন মানে হচ্ছে ইমোশনকে তোমাদের সামনে এক্সপ্লেইন করা, মানে ইমোশনস গুলোকে আমাদের তুলে ধরতে হবে। তো যে কোনো ইমোশন, তোমার যদি রাগ হয়, দুঃখ হয়, কান্না পায়, ক্ষোভ হয়, সমস্ত কিছুর জন্য তুমি এক্সক্লামেশন সাইনটা ব্যবহার করবা। যেমন ধরো ওয়াও দ্যাটস অ্যামেজিং। আরেকটা উদাহরণ দেখতে পারি, alas we lost। এবার দেখো একটা উদাহরণ আপু, আমরা ওয়াও এর পরে একটা এক্সক্লামেশন মার্ক দিয়েছি, দ্যাটস অ্যামেজিং এর পরে একটা এক্সক্লামেশন মার্ক দিয়েছি, কিন্তু এখানে এসে অ্যালাস এর নিচে এক্সক্লামেশন মার্ক দিলেও
উই লস্ট এর পরে কিন্তু আমরা কোনো এক্সক্লামেশন মার্ক দেই নাই। এটা হচ্ছে এক্সক্লামেশন সাইনের ব্যবহার। তুমি যখন এক্সক্লামেশন সাইনটাতে অনেক বেশি এক্সাইটেড ফিল হচ্ছে এই জিনিসটা বোঝাবা, তখন তুমি এক্সক্লামেটরি ওয়ার্ডস যেগুলো আছে, মানে ইন্টারজেকশন যা আছে তোমার ওয়ার্ড ফাইলের, ইন্টারজেকশনের পরেও একটা এক্সক্লামেশন সাইন দিবা, আবার সেন্টেন্সটা কমপ্লিট হওয়ার পরেও একটা এক্সক্লামেশন সাইন দিয়ে দিবা। কিন্তু দুঃখ যখন পাচ্ছ, দুঃখের সাগরে তো ডুবে যাওয়া সম্ভব না, তাই আমরা অ্যালাস এর পরে একটা এক্সক্লামেশন সাইন দেওয়ার পর উই লস্ট এর পরে আর কোনো এক্সক্লামেশন সাইন না দিয়ে ওটাকে একটা ডিক্লারেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো লিখে লাস্টে একটা ফুল স্টপ দিয়ে দিয়েছি। দেখো দুইটা সেন্টেন্স কিন্তু এখানে তৈরি হয়ে গেল। অ্যালাস নিজে একটা ইন্ট্রোডাকশন এবং সে একটা সেন্টেন্সের মতো এখানে ফর্ম করলো, মানে এখানে দুঃখ পাচ্ছে সে। আর উই লস্ট এটা হয়ে গেছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, রাইট? এবার দেখো যদি অ্যালাসের পরে তুমি এক্সক্লামেশন সাইনটা না দাও, তুমি যদি লাস্টে দিয়ে দাও, তখন কিভাবে লিখবা? তখন তুমি লিখবা হচ্ছে অ্যালাস কমা উই লস্ট তারপরে একটা এক্সক্লামেশন সাইন। এবার একটা জিনিস দেখো আপু, কমা ইজ ম্যান্ডেটরি। কমা কিন্তু জীবনে অনেক দরকার। তুমি এরকম যখন 2-3টা এক্সপ্রেশনও দিতে যাবা, এক্সপ্রেশনেরও লিস্ট করবা, তখনও তুমি এই এক্সক্লামেশন সাইনের আগে কমাটাকে ব্যবহার করে নিবা। আচ্ছা, এক্সাইটেড মানে হচ্ছে অনেক উদ্গ্রীব, আনন্দ অনুভব হতে পারে, দুঃখ অনুভব হতে পারে, আর রাশ অফ ইমোশনস বেসিক্যালি। অ্যালাস আলাদা একটা সেন্টেন্স, কাইন্ড অফ সেন্টেন্স তো না, বাট এটা একটা ইমোশন প্রকাশ করছে, তাই এটাকে তুমি একটু সেন্টেন্সের মতো করে ধরে নিতে পারো। অ্যালাস আই লস্ট মাই পেন। রুবাইয়া ট্রাই অনেক খুব ভালো করেছো, কিন্তু তোমার এখানে এক্সক্লামেশন সাইনটা নাই। এক্সক্লামেশন সাইনটা দিয়ে আপুকে একটু সেন্টেন্স করে দাও তো। দিব দিব, দেয়ার আর কুইজেস, দেয়ার আর গেমস, তারপরেও পড়তে তো হবে একটু, তাই না? তাহলে আমরা কিভাবে আজকের ক্লাসটা শেষ করব? ভিডিও পাইতে পারো কিনা এই মুহূর্তে তো বলতে পারছি না, একটু 1691 এই নাম্বারে কল দিয়ে জিজ্ঞেস করে নিও, কেমন? আচ্ছা, ফাহিম হাউ আর ইউ? ইয়েস জিম, এই সেন্টেন্সটা একদম কারেক্ট। অ্যালাস উই লস্ট দ্য গেম, অ্যালাস উই লস্ট দ্য গেম। হ্যাঁ আপু লাইভটা ক্লিয়ার আসছে না, একটু নেটওয়ার্কটা চেক করে নাও তো আপু তোমার। অ্যালাস আই লস্ট মাই বুক, কমা লাগবে, যাওয়া কমা লাগবে। তুমি যদি এভাবে লিখতে চাও কমা দিয়ে নিতে হবে, আর যদি কমা না দিতে চাও সেক্ষেত্রে বোথ সাইডেই তুমি চাইলে কি করতে পারো, এক্সক্লামেশন সাইনটা দিয়ে নিতে পারো। ওকে, সো আমরা এক্সক্লামেশন সাইন পর্যন্ত তো পড়লাম। এবার হচ্ছে লাস্টের দিকে দেখো এসে কোলন। আমাদের ইন্টারস্টাইনের কোলন না কিন্তু, আবার এটা হচ্ছে আমাদের পাঞ্চুয়েশনের কোলন। তো এই কোলনে ইউজড বিফোর লিস্ট, কোট অর এক্সপ্লেনেশন। আমরা যখন পরীক্ষার হলে প্রশ্নের উত্তর লিখি তখন আমরা কি লিখি বলতো? ধরো সামারি লিখছি, তখন আমরা এভাবে লিখি না? সামারি লিখে তারপর একটা কোলন দিয়ে আমরা এখানে লেখা শুরু করি। সো এই কোলনটা সবসময়ই ব্যবহৃত হয় কোন একটা লিস্ট তৈরি করার আগে, একটা কোটের আগে, অথবা একটা এক্সপ্লেনেশনের আগে। এতে বোঝা যায় তুমি এখন কোন একটা কাজ শুরু করবা। তো কোন একটা কাজের ইনিশিয়েটিভের পূর্বে হচ্ছে জ্যোতিচিহ্ন বসে। জেনারেলি আমাদের জ্যোতিচিহ্ন কখন বসে? কোন একটা লেখার লাস্টে, বাট কোলন এমন একটা জ্যোতিচিহ্ন যে কিনা একটা লেখার প্রথমে বসে ইন্ডিকেট করে যে এখন আমি এই কথাটা বলবো। সো দিস ইজ দ্য ইউজ অফ কোলন। যেমন হি নিডস 3 things, a notebook, a pencil and an eraser। তাহলে আমি 3 things এর পরে অবশ্যই একটা লিস্ট তৈরি করব। সো আমি মাঝখানে কোলনটা দেখে বুঝে যাচ্ছি এখন আমি একটা লিস্ট পেয়ে যাব। আর লিস্টের আগে আমি কোন প্রনাউন্সিয়েশন পাঞ্চুয়েশন, আমরা কোন পাঞ্চুয়েশনটা ইউজ করব? আমরা ইউজ করব কোলন। বুঝতে পেরেছি? লিস্টের আগে, কোটের আগে বা এক্সপ্লেনেশনের আগে আমরা কোলন ইউজ করব, এবং কোলনটাকে ইউজ করব কোনো একটা কিছু বলার পর পর। অর্থাৎ আমি যখন লিস্ট তৈরি করছি, লিস্ট তৈরি করতে আমরা 2টা পাঞ্চুয়েশন মার্ক কিন্তু আসলে আপু ইউজ করতে পারতেছি, 1, 2, সেটা হচ্ছে কি কোলন। এবার কমা আর কোলনের মধ্যে আমি কিভাবে ডিফারেন্সিয়েট করে অ্যান্সার করব? আমরা এভাবে ডিফারেন্সিয়েট করে অ্যান্সার করব আপু। যেমন হি নিডস 3 things, a notebook, a pencil and an eraser। এই জিনিসটা যদি আমি মেনশন না করতাম, হি নিডস a notebook,
a pencil and an eraser, তাহলে তোমার কমার ব্যবহারটা চলে আসতো। তুমি যখন একটু স্পেসিফিকেশনের দিকে যাচ্ছ না যে তার তিনটা জিনিসই দরকার, তখনই আমার কোলনটার ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছো আপু? বুঝতে পেরে থাকলে এখন একটু আপুকে জানায় দাও। আচ্ছা, ফৌজিয়া বুঝে নাই, কি বুঝে নাই আমাকে বলো। কোলনের ব্যবহার বুঝাচ্ছিলাম আপু, তুমি যখন লিস্ট, কোট অথবা এক্সপ্লেনেশন ইউজ করবা, এক্সপ্লেনেশন দিতে চাইবা, তার পূর্বে তুমি কোলন ইউজ করতে পারো। কিভাবে ইউজ করতে পারো? জাস্ট দ্য এক্সাম্পল সেন্টেন্সটা দেখে নাও। হি নিডস 3 থিংস। কি কি? সেটা হচ্ছে নোটবুক, পেন্সিল অ্যান্ড অ্যান ইরেজার। তো এই তিনটা জিনিসকে আমি যদি এখন অন্যভাবে লিখতাম, কিভাবে লিখতাম বলো তো? আমি যদি মাঝখানের ওই যে দেখো গ্রিন কালার করা যে পার্টটা, এটা যদি আমি না লিখতাম, তাহলে কি হতো আপু? তাহলেই কিন্তু একটা ভিন্ন জিনিস ঘটে যেত। কি জানো? তখন শুধুমাত্র কমার ব্যবহার হতো, তখন আর কোলনের ব্যবহারটা হতো না। I have 3 favorite colors, red, blue and green. তাহলে এটা কোলনের ব্যবহারের একটা সুযোগ আমাকে দিয়ে দিচ্ছে। কিন্তু আমি যদি লিখতাম my favorite colors are red, blue and green, তাহলে কিন্তু আমার কোলন ব্যবহার করার প্রয়োজন নাই। তুমি যখনই কোনো একটা জায়গায় কোনো কিছুকে স্পেসিফিক মানে নির্দিষ্ট করে বলে দিতে চাও, তখনই তুমি কোলনটা ব্যবহার করতে পারবো। যেমন ধরো, তুমি যে প্রশ্নটার অ্যান্সারে সামারি লিখতেছো, এই সামারি লেখার জন্য তোমাকে কি কোলনটা দিয়ে নিতে হবে। তারপরে দেখো, আমরা খাতার উপরে এটা কিন্তু সবাই লিখি নেম, তারপর একটা কোলন দেই। এই যে পার্টটা, আমি এটার পরে কি লিখবো? আমার নিজের নাম লিখবো না? এটার পরে কি লিখবো আপু? আমি আমার নিজের নাম লিখবো। সো আমি যেহেতু এটার পরে আমার নিজের নামটাই লিখবো, নেমের পরে ওটা লিখে কি আমি কি করছি? আমি একটা নির্দিষ্টকরণ করছি, আমি স্পেসিফিক্যালি বলে দিচ্ছি যে আমার নাম অমুক। ঠিক আছে? বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, অনেকক্ষণ তোমরা পোল চাচ্ছ, একটু পরেই তোমাদেরকে একটা পোল দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে আমরা যাই আর তিনটা জিনিস দেখি। একটা হচ্ছে সেমিকোলন, একটা কোটেশন মার্ক, একটা অ্যাপোস্ট্রফি। এই তিনটা আবার আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। সেমিকোলন যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস এন্ড সেপারেট আইটেমস এর মধ্যে কোনো লিংক তৈরি করতে চাই। ধরো তোমার কাছে কিছু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, অথবা তোমার কাছে কিছু সেপারেট আইটেমস আছে, এগুলোর মধ্যে যখন আমি লিংক ক্রিয়েট করতে যাব, মানে একটা যোগসূত্র তৈরি করতে যাব, তখনই আমি সেমিকোলন ইউজ করব। কি ইউজ করব আপু? সেমিকোলন ইউজ করব। ফর এক্সাম্পল, she loves reading, he enjoys writing. she আর he দুইটা ভিন্ন মানুষ। I love reading, maybe তুর্য ভাইয়া loves writing. এখন আমরা দুইজন তো দুই রকম মানুষ, তো দুইজন দুই রকম মানুষ যখন আর কি দুইটা কথাকে একসাথে জোড়া লাগাতে চাচ্ছে, তখন আমরা সেমিকোলনটা ইউজ করব। আমি এখানে কিন্তু ফুল স্টপ ইউজ করতে পারতাম আপু। ফুল স্টপ ইউজ করলে কি হচ্ছে? দুইটা আলাদা আলাদা সেন্টেন্স হতো। বাট আমি চিন্তা করলাম আমি একটা সেন্টেন্সের মধ্যে লিখবো, তাই আমি মাঝখানে সেমিকোলন দিয়ে একটা হাফ ব্রেক দিলাম। ইটস জাস্ট দ্য হাফ অ্যামাউন্ট অফ ব্রেক অফ আ ফুল স্টপ। তুমি যদি ফুল স্টপের জন্য 1 সেকেন্ড ব্রেক নাও, তাহলে তুমি সেমিকোলনের জন্য আধা সেকেন্ড ব্রেক নিবা। বুঝতে পেরেছো আপু? সো সেমিকোলন আমরা কেন ব্যবহার করছি আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিই। সেমিকোলন আমরা ব্যবহার করছি সেন্টেন্সের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে হচ্ছে স্বাধীন বাক্যাংশ যেগুলো আমাদের কাছে থাকে, সেই স্বাধীন বাক্যের অংশগুলাকে একসাথে করার জন্য, কিংবা কোনো সেপারেট লিস্ট আইটেমস তৈরি করার জন্য আমরা সেমিকোলনকে ব্যবহার করে থাকি। এখন সেমিকোলনের আরেকটা ব্যবহার যেটা হয়ে থাকে, সেটা হচ্ছে তুমি যখন ইনডিরেক্ট ডিরেক্ট ন্যারেশনের মধ্যে ব্যবহার করতে চাও, তুমি কিন্তু সেখানে এটা ব্যবহার করতে পারবা। তাছাড়া তুমি প্যারাগ্রাফ লিখলে প্যারাগ্রাফটা একটু সুন্দর করার জন্য সেমিকোলন ব্যবহার করে একটু বড় সেন্টেন্স ক্রিয়েট করতে পারবা। তোমার কম্পোজিশন কিন্তু এগুলো দিয়ে অনেক সুন্দরভাবে তৈরি করা যাবে। যেমন আমি অলরেডি দেখতে পাচ্ছি আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু সেন্টেন্স ক্রিয়েট করছে। আপু, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থ কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে স্বাধীন বাক্যাংশ। বাক্যের টুকরাগুলো যখন নিজেরাই নিজেদের অর্থ প্রকাশ করতে পারে, তাদের আর যখন কোনো কিছুর কোট মানে উদ্ধার করা না, কোট মানে উদ্ধার করা না, কোট মানে হচ্ছে কোনো কথা বলা, বচন দেওয়া।
আচ্ছা, আমরা বলছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ গুলা কি। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যখন দুইটা বাক্য একটা আরেকটার উপর ডিপেন্ড করে না অর্থ দেওয়ার জন্য। এইটা একটা সেপারেট বাক্য, এইটা একটা সেপারেট বাক্য, মানে দুইটা আলাদা আলাদা বাক্য। এখন দুইটা বাক্যকে যদি আমি ফুল স্টপ দিয়ে লিখতাম তাহলে কি আমার কোনো অসুবিধা ছিল? একদমই ছিল না। তো এই যে ছিল না, আমি কি করলাম, কিছুটা জোর করেই তাদেরকে একসাথে জয়েন করে দিলাম। এটা আমরা করি সেমিকোলন দিয়ে। বুঝতে পেরেছি আপু? এটা কিছুই না, এটা হচ্ছে আমাদের মনমর্জি এবং কিছু লেখাকে স্পেসিফাই করার জন্য, কিছু অনেক কঠিন কঠিন লেখাকে ছোট করার জন্য এগুলো আমরা করে থাকি। আরো একটা ট্রিক কি জানো, অনেক সময় থাকে না যে 10টা সেন্টেন্সের মধ্যে একটা প্যারাগ্রাফ লেখো বা থাকে 20টা সেন্টেন্সের মধ্যে একটা কম্পোজিশন লেখো, কিন্তু তোমার কাছে এতগুলা ইনফরমেশন, তুমি এগুলো কিভাবে লিখবা? যদি 20টা সেন্টেন্স করতে, 20টা সেন্টেন্স তো খাতার অর্ধেকেই শেষ হয়ে যেতে পারে, এমন ছোটও হতে পারে, আবার 20টা সেন্টেন্স 3 পাতাও হতে পারে। এই জন্য এটা একটা ট্রিক বলা যায় বা এটা একটা চোরা বুদ্ধি বলা যায়। যখন তোমার কাছে সেন্টেন্স লিমিট কম থাকবে কিন্তু অনেক ইনফরমেশন থাকবে, তখন তুমি এই ধরনের কিছু চুরি বিদ্যা সম্পন্ন জ্যোতিচিহ্নের ব্যবহার করে আসলে সেন্টেন্স গুলোকে লম্বা 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 করে ফেলতে পারো। বুঝতে পেরেছি আপু? ওকে, I play football, he plays football হবে মুবাশশিরা। সো একটু এটা খেয়াল করে নিও কেমন? অলরাইট, এখন আমরা কোটেশন মার্ক করব। ন্যারেশন করতে হলে এই জিনিসটা অনেক 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 বেশি দরকার। কি দরকার বলো তো আপু? ন্যারেশন করতে গেলে আমাদের দরকার হচ্ছে কোটেশন মার্ক। কোটেশন মানে হচ্ছে উদ্ধৃতি চিহ্ন। কি চিহ্ন? উদ্ধৃতি চিহ্ন। ওকে, সো এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ন্যারেশনের জন্য। এবার তো আছে ক্লাস 8 এর ন্যারেশন, রাইট? আছে না? সো ন্যারেশন করার জন্য আমাদের এটা দরকার। আরো বেশি স্পেসিফিক্যালি বললে, যখন আমরা কারো কথাকে হুবহু বলতে চাই তখন আমরা এই জ্যোতি চিহ্নটাকে ব্যবহার করে থাকি। এটার নাম হচ্ছে উদ্ধৃতি চিহ্ন। উদ্ধৃতি মানে হচ্ছে কোন একটা বাক্যকে সম্পূর্ণভাবে আমরা যখন উদ্ধৃত করি। ইন্ডিকেট মানে হচ্ছে নির্দেশ করা। ইন্ডিকেট কথাটার অর্থ হচ্ছে নির্দেশ করা। তো তুমি যখন কারোর কথাকে হুবহু সেইভাবেই বলতে চাও তখন তুমি এই উদ্ধৃতি চিহ্ন বা কোটেশন মার্কের ব্যবহার করো। এখন কোটেশন মার্কটাকে এভাবে দেখানোর কারণ হচ্ছে এটা একটা বাক্যের ঠিক এই পাশে এবং এই পাশে, মানে সামনে এবং পেছনে দুইটা করে দাগ ব্যবহার করার মাধ্যমে আমরা ব্যবহার করে থাকি। এবং এই দুইটাই যে আমার হাতের মাঝখানে যে ফাঁকা জায়গা, মানে আমার ফেসটা যেখানে আছে, এই জায়গাটাতে তোমার মেইন বাক্যটা হবে। এবং খেয়াল রাখবা, যখনই তুমি উদ্ধৃতি চিহ্নের ব্যবহার করবা তোমাকে অবশ্যই অবশ্যই কথাটাকে হুবহু কোট করতে হবে। তুমি চাইলেও সেটাকে চেঞ্জ করতে পারবা না। যেমন আমি বললাম she said I'll be back soon, আমি কিন্তু বলতে পারবো না সে বলেছে সে তাড়াতাড়ি আসবে, আমাকে বলতে হবে সে বলেছে আমি তাড়াতাড়ি আসবো। তাহলে দেখো, আমি যখন তার কথাটাই একদম সিম্পলি যেমন আছে তেমনই কোট করছি তখন আমি ব্যবহার করছি কোটেশন মার্ক। কিন্তু আমি যদি এভাবে কোট না করতাম তাহলে আমি ফুল স্টপে শেষ করতে পারতাম। আমি বলতে পারতাম she said that she would be back soon and done, she would be back soon and done, আমার লেখা কিন্তু শেষ। তাহলে ওখানে কি হবে? জাস্ট একটা ফুল স্টপ হবে। আমি সেটা করি না, আমি কি করেছি, তার কথাটা হুবহু বলার চেষ্টা করেছি, তাই আমি কোটেশন মার্কের ব্যবহার করা হয়েছে। এটা শুধুমাত্র ডাইরেক্ট স্পিচ না, যে কোনো কোর্স অথবা কোন টাইটেল অফ শর্ট ওয়ার্কের জন্য ব্যবহার করা হয়। টাইটেল অফ শর্ট ওয়ার্ক মানে কি? ধরো কারো একটা কাজ যে করেছে তাকে তুমি সম্মান দিয়ে তার টাইটেলটাকে হুবহু লিখতে চাচ্ছ, তখন তুমি কোটেশন মার্কের ব্যবহার করবা। আমরা আবার অনেক সময় পরীক্ষার খাতায় যেটা করি, ধরো আমার প্যারাগ্রাফের নাম হচ্ছে ট্রাফিক জ্যাম, আমরা অনেকে যেটা করি এই ট্রাফিক জ্যাম কথাটা লিখে এরকম ভাবে আমরা কোটেশন মার্কটা দিয়ে দিয়াবো। তো ট্রাফিক জ্যাম লিখে কোটেশন মার্কটা তুমি যদি দাও তার মানে বুঝাবে কেউ একজন ট্রাফিক জ্যাম কথাটা বলেছে। অর্থাৎ কোশ্চেনের মধ্যে তোমাকে ট্রাফিক জ্যাম নিয়ে লিখতে বলেছে এবং তুমি কোশ্চেনের হুবহু টপিকটাই কিন্তু বা টাইটেলটাই কিন্তু এখানে ব্যবহার করছো, তুমি নিজের মতো কোনো টাইটেল ব্যবহার করছো না। এইটা হলো তোমার ট্রাফিক জ্যামের পেছনে বা এরকম কোটেশন বা উদ্ধৃতি মার্ক দেওয়ার পেছনে একটা ব্যাক স্টোরি।
সো আই হোপ এই পর্যন্ত তোমরা পুরোটা বুঝতে পেরেছো। লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যাপোস্ট্রফি, যেটা কিনা আমরা অনেক ব্যবহার করি। শি হ্যাজ, শি ইজ বানাতে হবে নাকি শি হ্যাড হবে না শি উড হবে, এই যে কনফিউশনটা তৈরি করার বাপ হচ্ছে এই অ্যাপোস্ট্রফি চিহ্ন। অ্যাপোস্ট্রফি মানে হচ্ছে যখন তুমি একটা পজিশন বা কন্ট্রাকশন তৈরি করতে চাও। পজিশন বা কন্ট্রাকশনের সহজ ভাষায় বলে দিই, তুমি যখন বড় একটা জিনিসকে ছোট করে ফেলতে চাও, লাইক শি ইজ, এটা না বলে আমি বলছি শিজ। এই হচ্ছে তোমার, দেখো শি ইজ এর আইটাকে গায়েব করে এখানে আইটা মাথার উপর তুলে দিলেই তুমি এটাকে ব্যবহার করতে পারছো। অ্যাপোস্ট্রফি চিহ্নটা ঠিক এই কারণে ব্যবহার হয়। এখানে যেটা নির্দেশ করে সেটা হচ্ছে পজিশন, মানে হচ্ছে এটা কারোর, এর অর্থে। এখানে পজিশন হচ্ছে এর অর্থে আপু, এর বাংলায় এর। এটা সুবাইতার বই, এটা রুবাইয়াতের বই, রুবাইয়াত জাহান, যিনি এতক্ষণ পর্যন্ত কমেন্ট করে যাচ্ছেন। এটা যাওয়ার বই, এটা মাওয়ার বই। তাহলে কি হচ্ছে, এটা তোমাদের বই না? তোমাদের কথাটা দিয়ে আমি কোট করতেছি, রাইট? আবার কেউ মনে কষ্ট নিও না, আমি জাস্ট এই মুহূর্তে চোখের সামনে যে কটার নাম ভাসতেছে আমি সে কটার নাম নিয়েছি। তো এটা মনে কষ্ট পাওয়ার কিছু নেই। অনেকে বলতে পারো যে আপু শুধু মেয়েদের নাম নিয়েছেন, না, ছেলের নামও নিচ্ছি। রাজা আছেন এখানে, আমি শাফিনকে দেখতে পাচ্ছি। সো আপনাদের বইয়ের কথাও যদি আমি বলি, তাহলে কি এর যে কথাটা তোমার বই, ওই এর কথাটা আসে হচ্ছে তোমার এই অ্যাপোস্ট্রফিটা দিয়ে। অ্যাপোস্ট্রফি দিয়ে তুমি যখন বলো লাইক স্যারাস বুক, ইফ ইটস স্যারাস বুক, তাহলে দেখো সারা বা স্যারা তুমি যে নামে ডাকো না কেন, ওর বইটা, ওর পজিশন বা ওর ক্ষমতায়ন বা এটা ওর মালিকানায় আছে, সমস্ত কিছু তুমি যদি বুঝাতে চাও তুমি অ্যাপোস্ট্রফি ইউজ করবা। আর একটা জিনিস ব্যবহার করতে পারো, ওই যে ছোট করার জন্য, কন্ট্রাকশনের জন্য। ডু নট হয়ে যায় ডোন্ট, উড নট হয়ে যায় ওন্ট, উডেন্ট, উইল নট হয়ে যায় ওন্ট, এম নট হয়ে যায় এইন্ট। বুঝতে পেরেছি? সো এগুলা ছোট হয়ে যায়। বুঝতে পেরেছো আপু? ইন্ডিকেটস বানানটা প্রথমত ভুল। ইন্ডিকেট মানে হচ্ছে নির্দেশ করা, ইন্ডিকেট মানে হচ্ছে নির্দেশ করা। স্প্যামিং করছে, ক্লাস করতে সমস্যা হচ্ছে, দেখছি আপু। তাহলে সিঙ্গেল আর ডাবল কোটেশন মার্কের মাঝে, আচ্ছা সিঙ্গেলটা ডাবল কোটেশন না, সিঙ্গেল কোটেশন ওটা কোটেশন না, ওই মার্কটা পুরোপুরি ডিফারেন্ট। কোটেশন অবশ্যই ডাবল হবে, কোটেশন অবশ্যই ডাবল হবে, ওকে? হ্যাঁ, গার্লস স্কুল, গার্লস স্কুল মানে কি মেয়েদের বিদ্যালয়। নাও চলে আসলো তোমাদের এমসিকিউ, তোমাদের ফেভারিট এমসিকিউ চলে আসলো। এখানে বলো তো কোন সেন্টেন্সের মধ্যে সেমিকোলনের ব্যবহারটা সবচেয়ে সুন্দরভাবে হয়েছে? অলরেডি দিয়ে দিলাম পোল। এটা পুল না জাকারিয়া, পোল, POLL, পোল। রাশ মানে হচ্ছে তাড়াহুড়া, রাশ মানে তাড়াহুড়া, কোলন না, সেমিকোলন। ক্লাস কি 4টা পর্যন্ত? চেষ্টা করছি ক্লাসটা 4টা পর্যন্ত শেষ করে দেওয়ার। অল রাইট, ডান। ঠিক আছে, তোমরা একদম সঠিক উত্তর দিতে পেরেছো। 71% স্টুডেন্ট একদম সঠিক উত্তর দিতে পেরেছো। তাহলে তোমরা এতটুকু তো বুঝে গিয়েছো, রাইট? এবার আমরা চলে যাই লাস্ট 3টার দিকে, হাইফেন, ড্যাশ এবং এটাকে বলা হয় প্যারেনথেসিস। প্যারেনথেসিস বেসিক্যালি ব্র্যাকেটস, আর কিছু না। সো হাইফেন কি জন্য আমরা ব্যবহার করি? আমরা ব্যবহার করি স্প্লিট সিলেবলস এর জন্য অথবা জয়েন্ট ওয়ার্ডস এর জন্য। আমরা যখন কোনো সেন্টেন্সের মানে দুইটা ভাগকে ভাগ করে দিতে চাই, ধরো আমার লেখা শেষ হয়েছে এইভাবে যে খাতার একদম লাস্টে গিয়ে এই যে সিলে, এরপরে আমরা একটা হাইফেন দিয়ে কি করি, আমরা আবার ABLE
এটা পরের পার্টে গিয়ে লিখি। সো এই যে একটা স্প্লিট সিলেবাস হলো, এটাকে স্প্লিট সিলেবাস বলা হয়, মানে ভাগ করে যখন আমরা শব্দটাকে লিখি আপু। তো তুমি যখন ভাগ করে লিখবা তখন তুমি এটা ব্যবহার করতে পারো, অথবা ওয়েল নোন, এটা যেমন জয়েন্ট ওয়ার্ডস হয়েছে, ওয়েল নোন তো আলাদা আলাদা ওয়ার্ডস, এটাকে যখন আমি জয়েন করে দিয়ে একটা ওয়ার্ড তৈরি করি তখন আমি হাইফেন ব্যবহার করি। এরপর আমরা পাচ্ছি ড্যাশ। ড্যাশটা কি জন্য ব্যবহার করা হয়? ড্যাশটা ব্যবহার করা হয় যখন তোমরা একটা ব্রেক চাও থটের মধ্যে, অথবা তুমি কোনো ইমফ্যাসিস অ্যাড করতে চাও। ইমফ্যাসিস মানে হচ্ছে প্রগাঢ়ত্ব, গুরুত্ব দেওয়া, জোর দেওয়া। সো তুমি যখন কোনো চিন্তার মধ্যে আসলে একটা গুরুত্ব আরোপ করতে চাও তখন তুমি এই ড্যাশটা ব্যবহার করো। ড্যাশের ব্যবহার খুবই রেয়ার আপু, এখন অত বেশি ড্যাশের ব্যবহার হয়ই না। আর প্যারেনথেসিস মানে হচ্ছে ব্র্যাকেটস বেসিক্যালি। এইটা আমরা কখন ব্যবহার করি? যখন আমাদের কোনো একটা কথাকে একটু এনক্লোজ করে এডিশনালি বলতে, এনক্লোজ মানে হচ্ছে একটু ভিন্ন করে, এটা বলা না বলা একই ধরনের হয়ে যায়, এই জন্য এটাকে আমরা প্যারেনথেসিস বলি। বুঝেছি আপু? ডান? কি মিনিং কি? সরি বুঝি নাই। অথর, গ্রন্থ প্রবর্তক, লেখক, বেসিক্যালি বই যারা লেখে তাদেরকে অথর বলে। তাহলে এটা হচ্ছে তোমাদের অ্যাট এ গ্ল্যান্স। এটা একটু তোমরা যারা স্ক্রিনশট নিতে যাচ্ছ নিয়ে নিতে পারো আপু। এক দেখায় এখন পর্যন্ত যত ফেসবুকে ক্লাস নেই কেন, এটা ওয়েবসাইটে হচ্ছে আপু, এটা ফেসবুকে হচ্ছে না, ওয়েবসাইটে হচ্ছে, এটা ফেসবুকে থাকবেও না আজকে, ঠিক আছে? এমফাসিস মানে গুরুত্ব দেওয়া। ডান ডান ডান, সবার ডান। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী পার্টটাতে। ঠিক আছে, ওকে। এমসিকিউ নাম্বার 3, অ্যানসার দিস। 4টা গেম বলি নাই শোনা, আমি বলেছি 3টা টোটাল গেমই খেলবো, এর মধ্যে একটা হবে তোমাদের একটু বোঝানোর জন্য। কোলনটাতে একটু সমস্যা হচ্ছে। কোলন কিছুই না, লিস্ট করা আব্দুল্লাহ, জাস্ট লিস্টিং, এতটুকু মাথায় রাখলেই হবে। এটা বলে ফেলো তাড়াতাড়ি। আমি তো কুইজের টাইম দিচ্ছি তোমাদেরকে, তোমরা কুইজ অ্যান্সার করার জন্য যতটুকু টাইম পাচ্ছ এটা তো পাচ্ছই, আর কিভাবে আমি কুইজের টাইম দিব বলো? এটার অ্যান্সার দুটা হবে আপু, এটার অ্যান্সার হবে দুইটা, এটাও হবে এটাও হবে। কেন হবে? কারণ এইটা একটা সিস্টেমে লেখা, এটা আরেকটা সিস্টেমে লেখা। বেসিক্যালি ব্রিটিশ এন্ড আমেরিকা দুইটাতেই আসলে এই দুইটা অ্যাকসেপ্টেবল। তুমি যদি এ উত্তর দিয়ে থাকো তাও তুমি কারেক্ট, তুমি যদি বি উত্তর দিয়ে থাকো তাও তুমি কারেক্ট। সিডি উত্তর দিলে অ্যান্সারটা ভুল, বাট এ আর বি যারা অ্যান্সার করেছো তারা একদম কারেক্ট করেছো। কারণ এখানে এইভাবে যখন লেখা হয় এটা একটা মেথডে লেখা হয়, এখানে যখন লেখা হয় এটা আরেকটা মেথডে লেখা হয়। বেসিক্যালি ব্রিটিশ আর আমেরিকান মেথডে লেখা হয়েছে দুইটা, এই জন্য দুইটা দেখতে দুই রকম। তুমি যেভাবে লিখতে কমফোর্টেবল সেভাবে লিখলেই হবে, নো ওয়ারিজ। ব্রিটিশটা হচ্ছে নিচেরটা আর আমেরিকানটা উপরটা, দ্যাটস দ্য থিং। ওকে, এবার চলো তোমাদেরকে কিছু কুইক হ্যাকস বলে দিই, একদম কুইকলি বলে দিব। তুমি যখন পজ বা স্টপ দিতে চাও তখন তুমি কমা, পিরিয়ড, সেমিকোলন এন্ড কোয়েশ্চেন মার্কস নিতে পারো, যেগুলা কিনা ইন্ডিকেট করে পজ স্টপ। কারেক্ট প্লেসমেন্টটা হবে সব সময় একদম ওয়ার্ডের লাস্টে, এবং কিসে কিসের ওয়ার্ডের লাস্টে বলো তো? ফুল স্টপ আর সরি ওয়ার্ড বলতেছি, সেন্টেন্সের লাস্টে হবে ফুল স্টপ আর কোয়েশ্চেন মার্ক, এই দুটো হবে একদম লাস্টে। সেমিকোলন হবে ওয়ার্ড এর লাস্টের দিকে, ঠিক আছে? কোন ওয়ার্ডকে ব্রেক আমরা এই ধরনের কোটেশন মার্ক, কোটেশন বলতেছি পাঞ্চুয়েশন মার্ক, সরি ভুল হয়ে যাচ্ছে, পাঞ্চুয়েশন মার্ক দিয়ে আমরা কোনো ওয়ার্ড ব্রেক করব না। কিন্তু আমরা কি করব না? কোনো ওয়ার্ডকে আমরা ব্রেক করব না। কোনগুলা দিয়ে? কমা, পিরিয়ড, সেমিকোলন, কোটেশন মার্ক, এই 4টা দিয়ে আমরা কোনো ওয়ার্ড ব্রেক করব না।
সেমিকোলন এন্ড কোশ্চেন মার্ক, এগুলো যে আমরা কোনো ওয়ার্ডকে ব্রেক করবো না, রাদার আমরা পজ এন্ড স্টপ জন্য এটা ইউজ করব। কমপ্লেক্স সেন্টেন্সের জন্য আমরা কি ব্যবহার করতে পারি? কমপ্লেক্স সেন্টেন্সকে তৈরি করতে হলে আমরা আসলে সেমিকোলন ব্যবহার করতে পারি। এটা অনেক বেশি হেল্প করবে তোমাকে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে। তোমরা যখন আরেকটু বড় হবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে শিখবে, তখন এটা হবে তোমার জন্য অনেক বেশি পরিমাণে হেল্পফুল। ওকে, তারপরে ক্লিয়ারিটি ইন লিস্ট, একটা লিস্ট ক্লিয়ার তৈরি করতে তুমি একটা ক্লিয়ারিটি পাবে ইউজিং দিস কাইন্ড অফ পাঞ্চুয়েশন মার্কস। তুমি ডিরেক্ট স্পিচ কোড করতে পারবে, এটা তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ফর ন্যারেশন, এটা কিন্তু আপু তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট ফর ন্যারেশন। এই হলো তোমার মোটামুটি কুইক টিপস অফ পাঞ্চুয়েশন মার্কস। এবার পরীক্ষায় আসার মতো যে প্রশ্নগুলা, সেই প্রশ্নগুলা আমরা কিভাবে সলভ করতেছি এটা আমরা জানি। তোমাদের জন্য কিন্তু এই বছরের আমাদের সবচেয়ে আকর্ষণীয় পার্টটা হচ্ছে আমাদের মাস্টার বুক। আমাদের পরীক্ষায় বা যে কোনো পড়ার জন্য সবচেয়ে এফেক্টিভ মেথডটা হচ্ছে আমাদের মাস্টার বুক। কেন বলো তো? কারণ এতক্ষণ আমি যা বললাম তোমাদের কাছে মনে হলো একটু ফাস্ট বলে ফেলেছি, তোমরা অনেক শব্দের অর্থ আপুকে বারবার জিজ্ঞেস করতেছো যেটার অর্থ তোমরা জানো না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই বইটাতে আমরা তোমাদের জন্য কিছু স্পেসিফিক ফিচার্স রেখেছি যেটা তোমাকে অনেক হেল্প করবে আপু। চলো দেখে নিই কি কি ফিচার্স তোমার জন্য এইবারের মাস্টার বুক নিয়ে এসেছে। অলরাইট, সো ফার্স্টে তুমি পাচ্ছ কিছু কুইক হ্যাকস। একদম ক্লাসের একটু আগে আমরা যে হ্যাকস গুলো তোমাদেরকে দেখালাম, সেই কুইক হ্যাকস গুলা তোমার মনে থাকা না থাকার এই যে প্রবলেমটা, এটাকে চট করে সলভ করে দিবে। তুমি যে বলো আপু মনে থাকে না, মনে না থেকে যাবেটা কই, এটার জন্য তুমি পেয়ে যাচ্ছ আমাদের কুইক হ্যাকস। এবং কুইক হ্যাকস এর মাধ্যমে তুমি কিন্তু যে কোনো ডিসকাশনকে খুব দ্রুত মাথায় রাখতে পারতেছো। ঠিক আছে, তারপরে তুমি পাচ্ছ এক্সাম অ্যাপ্রোপ্রিয়েট সেটিং। তার মানে তোমার পরীক্ষার প্রিপারেশন হবে 100তে 100। এই টার্গেট নিয়ে কিন্তু আমরা তোমাদের জন্য নিয়ে আসলাম পরীক্ষার চিন্তাকে একদম আধা করে দেওয়ার জন্য এক্সাম অ্যাপ্রোপ্রিয়েট সেটিং। তার মানে তুমি যখন কোনো মাস্টার বই পড়বা, সেই বইটার মধ্যে কিন্তু তুমি একটা এক্সাম অ্যাপ্রোপ্রিয়েট সেটিং পেয়ে যাবা। তোমার এক্সামে কি কি আসতে পারে? ফার্স্ট পেপার পড়লে এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন্স, ট্রু ফলস, তারপরে ধরো তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, টেবলস, যা যা আছে। গ্রামার পড়লে গ্রামারের টপিক গুলা একদম প্রপারলি এক্সামে যে কয়টা গ্যাপ সহ আসবে সবগুলো কিন্তু তোমার ওখানে লিস্ট করা থাকবে আপু। অলসো তুমি এক্সেস এক্সাম্পলসও পাচ্ছ, তুমি এক্সেস অপরচুনিটিও পাচ্ছ প্র্যাকটিস করার জন্য। অলরাইট, বুঝে গেছি। নেক্সট আপ উই হ্যাভ দ্য ট্রান্সলেশন থিং, যেটা সবচেয়ে বেশি প্যারা খাচ্ছ বেশ কিছুক্ষণ ধরে। আপু অনেক কিছু ইংলিশে লিখেছি কিন্তু এটা বাংলা নাই, এখন বাংলাটা আমি পাবো কোথায়? ইংলিশ ক্লাসে তো এত বাংলা দিলে তো ক্লাস করা যাবে না। তাই আমরা এবার এটার ওয়ান স্টপ সলিউশন হিসেবে নিয়ে এসেছি তোমাদের মাস্টার বুকের মধ্যে ট্রান্সলেশনের মেথড। তার মানে তুমি যখন পড়বা, তোমার টেক্সটের পাশে বাংলা মিনিংটাও কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া থাকবে। সো তুমি খুব ইজিলি বুঝে যাবা কোনটার বাংলা কি, এবং এটা তোমাকে ফার্স্ট পেপারের সমস্ত টেক্সট বুঝতে কিন্তু খুব ভালোভাবে হেল্প করবে। অলরাইট, এইটুকু তো বুঝতে পেরেছি না আপু? সো সকল গদ্য বা টেক্সটের বাংলা অনুবাদ কিন্তু এবার তোমরা পাচ্ছ, যাতে কিনা তোমার মাস্টার বুকটা তোমাকে একদম প্রপার গাইডেন্স হিসাবে ব্যবহার করবে। আচ্ছা, মাস্টার বুক পাই নাই, মাস্টার বুক পাইতে হলে অনলাইন ব্যাচে আসতে হবে আপু। মাস্টার বুক পেতে হলে অনলাইন ব্যাচে চলে আসতে হবে। মডেল টেস্ট অ্যানাদার থিং, যেটা কিনা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। ক্লাসের শেষে মানে আমাদের একটা কনসার্ন থাকে যে আমরা প্র্যাকটিস কোথায় করব। প্রত্যেকটা চ্যাপ্টারের পরেই কিন্তু তুমি নিজেকে যাচাই করতে পারছো। সেই জন্য তোমাকে প্রতিটা চ্যাপ্টার, তুমি ইউনিট পড়ো, তুমি গ্রামার পড়ো, সবগুলা লাস্টে তোমার জন্য মডেল টেস্টে কিন্তু ব্যবহার করা হয়েছে। সো তুমি অবশ্যই মডেল টেস্ট অ্যাটেন্ড করলে কিন্তু ইজিলি নিজেকে নিজে যাচাই করে নিতে পারতেছো। তারপরে তুমি পাচ্ছ প্রত্যেকটা টেক্সটের কি পয়েন্টস, অর্থাৎ তুমি যখন কোনো টেক্সট পড়বা, টেক্সটটা অনেক বড় মনে হলে এবং কিছুই মাথায় না ঢুকলে কি পয়েন্টস পড়লে কিন্তু তুমি ইজিলি বুঝে যাবা। যেমন আজকে কিন্তু আপু কি পয়েন্টস এ আলোচনা করেছি, তোমার জন্য অনেক ইজি লেগেছে না? এটাই যদি আমি অনেক বড় করে বুঝাইতাম তোমার মাথায় কিচ্ছু ঢুকতো না। এই জন্য এই কি পয়েন্টস এ পড়ার মেথডটা এবার আমরা নিয়ে এসেছি। তোমার যে কোনো প্রশ্ন, সেটা ছোট হোক কিংবা বড়, উত্তর করতে গেলে কিন্তু তোমাকে কি পয়েন্টস সবচেয়ে বেশি পরিমাণে হেল্প করবে, এবং কি পয়েন্টস তোমাকে আরো একটা জায়গায় হেল্প করবে। সেটা কি বলতো? সেটা হচ্ছে
তুমি যখন পরীক্ষায় শর্ট কোয়েশ্চেন আনসার করবা, তুমি কি পয়েন্টস যদি এখন থেকে পড়তে শুরু করো, তুমি কিন্তু পরীক্ষার হলে নিজের আনসিন প্যাসেজের কি পয়েন্টস বের করে ফেলতে পারবা, এবং সেটা করতে পারলে তোমার শর্ট কোয়েশ্চেনে কিন্তু 10-এ 10 কনফার্ম থাকবে। এবং লাস্ট বাট নট দি লিস্ট, নিউ ওয়ার্ডস। একটু আগে জিজ্ঞেস করতেছিলা অথর মানে কি, এক্সাইটেড মানে কি, ইন্ডিকেটস মানে কি, সবগুলার উত্তর পেয়ে যাবা নিউ ওয়ার্ডস এ। নিউ ওয়ার্ডস এর সেগমেন্ট থাকবে যেখানে তুমি ওয়ার্ডস পাচ্ছ, তুমি পাবা তোমার ওয়ার্ডের বাংলা মিনিং, ইংলিশ মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম এবং একটা সেন্টেন্স ফর প্র্যাকটিস। ওকে, সো এই হলো তোমার আজকের মতো বলা শব্দ দিয়ে এবার তোমাকে আমি কোটিপতি করেই ছাড়বো। এই জন্য নিয়ে আসলাম তোমাদের জন্য নিউ ওয়ার্ডস। সো দিজ আর দ্য ফিচার্স যেগুলো তুমি মাস্টার বুকে খুব ইজিলি পেয়ে যাচ্ছ। এবং যারা বলছো আপু মাস্টার বুক পাইনি, মাস্টার বুক পেতে হলে আমাদের সাথে অনলাইন ব্যাচে জয়েন হতে হবে। অলরাইট, বুঝতে পেরেছি। বইটা পাই নাই, অনলাইন ব্যাচে জয়েন করতে হবে ফর দ্য মাস্টার বুক। ইটস নট ফর সেল, একদম ফ্রি, এটা তুমি একদম ফ্রি পাচ্ছ। সো এই পর্যন্ত তো আমরা বুঝে গেলাম যে আমাদের আসলে কি কি করতে হবে। নাও দ্য থিং ইজ আমার মাস্টার বুক পড়লে কিন্তু পরীক্ষার প্রস্তুতি হবে কত, 100-তে একদম 100। সো মিস করা যাবে না। অনেকেই জিজ্ঞেস করে আমাদের বিভিন্ন পোস্টে যে কোন গাইড বইটা পড়লে ভালো হবে, কোন টেক্সট বইটা থেকে কিভাবে পড়লে ভালো হবে। সবগুলোর ওয়ান স্টপ সলিউশন হচ্ছে আমাদের মাস্টার বুক। অলরাইট, ঠিক আছে। তো এখন আমরা ক্যাপিটালাইজেশনের দিকে চলে যাব। ক্যাপিটালাইজেশনের ক্ষেত্রে তোমার যেটা অবশ্যই মাথায় রাখতে হবে, শব্দগুলোর মধ্যে কোনটা বড় হাতের অক্ষর দিয়ে লিখবো, কোন লেটারটা আমরা বড় হাতের অক্ষর দিয়ে লিখবো এবং কেন লিখবো, এইটাই হচ্ছে ক্যাপিটালাইজেশন, মানে বড় হাতের অক্ষর দিয়ে লেখা। ভর্তি হয়েছি এখনো পাইনি, ভর্তি হয়ে থাকলে খুব দ্রুত পেয়ে যাবে। হ্যাঁ, ভর্তি হয়ে থাকলে খুব দ্রুত পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি। 1 hour 1 minute হয়ে গিয়েছে। আচ্ছা, লাস্টের গেমটা কারো খেলার ইচ্ছা নেই তাহলে? ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করে দিই। আমি জয়েন হতে চাই। জয়েন হতে হলে কল 16910, অথবা তুমি অ্যাপেই পেয়ে যাবে তোমার নিজের ক্লাস ওয়াইজ। তুমি পুরো ব্যাচের ডিটেলস পেয়ে যাবে, অ্যাপেই পেয়ে যাবে। এখনই দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে দিই হোয়াট ইজ ক্যাপিটালাইজেশন। ক্যাপিটালাইজেশন কিছুই না, বড় হাতের অক্ষর দিয়ে লেখা। এটা আমরা লিখি হচ্ছে প্রপার নাউনের ক্ষেত্রে, কোনো কিছুর স্টার্টিং এ, অথবা আমরা যদি কোনো এমফেসিস বা স্টাইলিং করতে চাই সেক্ষেত্রে। একদম সহজে বলে দিচ্ছি আপু, আমরা সেন্টেন্সের একদম শুরুতে আসে ক্যাপিটালাইজেশন ইউজ করে থাকি। সেন্টেন্সটাকে বোঝানোর জন্য যে আমি শুরু করেছি, আমি প্রপার নাউন মানে কারণ নামের ক্ষেত্রে, যে কোনো প্রপার নামের ক্ষেত্রে হচ্ছে ক্যাপিটাল ওয়ার্ড ইউজ ক্যাপিটালাইজেশন করে থাকি, অর্থাৎ সেই ওয়ার্ডের প্রথম অক্ষরটাকে আমরা বড় হাতের অক্ষরে লিখে থাকি, যেগুলা কিনা তোমাকে আপার স্কেলের ওয়ার্ড বলা হয়। তো আপার স্কেলের ওয়ার্ডে আমরা লিখে থাকি। কেন লিখে থাকি? কারণ আমরা ওই শব্দটাকে বা ওই নাউনটাকে আসলে একটু হাইলাইট করতে চাচ্ছি, আর কোনো রিজন নাই। আর হচ্ছে আমরা টাইটেলস বা হেডিং এর ক্ষেত্রে ক্যাপিটালাইজেশন ইউজ করে থাকি, ডেটস, মান্থস, হলিডেজ এগুলোর ক্ষেত্রে ক্যাপিটালাইজেশন ইউজ করে থাকি, এন্ড ডান। আমরা এই 4টা কারণে ক্যাপিটালাইজেশন ইউজ করি। প্রথমটা কি বলেছি আপু? প্রথমটা বলেছি সেন্টেন্সের একদম শুরুতে। তারপরে আমরা ব্যবহার করি প্রপার নাউনের পরে কোনো কিছু নাম বোঝানোর জন্য, প্রপার নামটা বোঝানোর জন্য। আমরা এটা ব্যবহার করি টাইটেলস অথবা হেডিংস বোঝানোর জন্য, এবং আমরা ব্যবহার করি ডেজ, মান্থস, হলিডেজ এগুলা বোঝানোর জন্য। সো দিস ইজ হাউ ইউ ক্যান ইউজ ক্যাপিটালাইজেশন। দ্যাটস ইট। সো পাঞ্চুয়েশন বুঝলে ক্যাপিটালাইজেশন তোমার জন্য অনেক অনেক ইজি। যেখানে তোমার সেন্টেন্সটা শেষ হচ্ছে সেখান থেকে নতুন সেন্টেন্স শুরু হবে এবং তুমি ক্যাপিটালাইজ করে ফেলবে। কারণ নাম পেলে সেটাকে বড় হাতের অক্ষরে লিখবে, কোনো ডে, মান্থ অথবা হলিডে পেলে সেটাকে বড় হাতের অক্ষরে লিখবে। আর তুমি যদি কোনো টাইটেল পাও, কোনো বইয়ের টাইটেল বা কোনো মানুষের টাইটেল, সেক্ষেত্রে তুমি সেটা ক্যাপিটাল ওয়ার্ডে লিখে, ক্যাপিটাল লেটারে লিখে দিবে এবং ক্যাপিটাল ওয়ার্ডিং ওখানে ইউজ করবে। ডান, বুঝে গেছি? মাত্র 4টা স্টেপ কিন্তু আপু, মাত্র 4টা। ওকে, আর এটার পরে একটা মাত্র কুইজ দিব এবং লাস্ট একটা গেম খেলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে উইদিন 5 মিনিটস। ওকে, ডান।
জিএসসি এক্সাম এখনো পর্যন্ত আমরা জানি হতে পারে we can use capitalization in acronyms, yes you can. acronyms মানে হচ্ছে ছোট ছোট লেখা যেগুলা এমবিবিএস বিবিএ এগুলাতে, হ্যাঁ পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে কুইজের অ্যান্সার দিয়ে দাও, যেহেতু গেম খেলতে যাচ্ছ তাহলে কুইজের অ্যান্সার দিয়ে ফেলো তো আপু। এটার পরে আর মাত্র একটা থাকবে। হ্যাঁ সবাই অলরেডি কমেন্টস অ্যান্সার দিচ্ছ, একটু কুইজে দিয়ে দাও, একটু কুইজে অ্যান্সারটা দিয়ে দাও, একটু পোলে কুইজ অ্যান্সারটা করে ফেলো, সেটা ভালো হয় না? পোল তো ফায়ার হয়েছে আপু, একটু দেখে নাও ভালো করে। এ বি সি ডি সবই তো লিখতেছো। ওকে, বি বি এর উত্তর দিয়েছে অ্যারাউন্ড 90%। কারেক্ট কারেক্ট। রাইসা কুইজ পেয়েছো তো আপু? দেখো একটু চেক করে নাও, তোমার সামনেই তো পপ হচ্ছে। দিয়েছি পোল। এটা বুঝে গেলে আমরা আর দুইটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, এক্ষুনি একজন উল্লেখ করলো তাই শেষ করে দিচ্ছি। প্রোনাউন আইটাকে তুমি ক্যাপিটালাইজ করবা, আর অ্যাক্রোনিম ইনিশিয়ালস এর ক্ষেত্রে ক্যাপিটালাইজ করবা। যেহেতু আমাদেরকে রাইসা একটু আগে বললো যে আপু অ্যাক্রোনিমসেও ক্যাপিটালাইজেশন হয়, তাই ভাবলাম যে এটাও বলে ফেলি। আই এম গোয়িং টু দ্য পার্ক, আই যেখানে পাবা সেখানে এটাকে টেনে লম্বা করে দিবা। আমি সব সময় বড়, এজন্য আমার মানে ক্ষেত্রে যখন কোনো কিছু ইউজ হবে আই সব সময় বড় হবে, মানে এটা সব সময় ক্যাপিটালাইজড হবে। আর অ্যাক্রোনিমস মানে হচ্ছে ইনিশিয়াল, লাইক নাসা, এফবিআই, ইউএসএ, শর্টস যেগুলা এমবিবিএ, বিবিএ, নাসা, ইউএসএ, ইউএনএ, ইউএনও, এগুলা সবগুলা যেগুলা হচ্ছে তোমার অনেক বড় একটা কিছু শর্ট ফর্ম, সেই অ্যাক্রোনিমস এর ক্ষেত্রে তোমার অবশ্যই ক্যাপিটালাইজেশন হবে। বুঝেছি আপু? নাও another thing যেটা তোমাদেরকে আমি বলতে পারি যে আর্টিকেলস, কোঅর্ডিনেটিং কনজাংশনস, প্রিপোজিশনস এগুলোর ক্ষেত্রে ক্যাপিটালাইজ ইউজ হয় না, তবে মাঝে মধ্যে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। আর কমা, সেটা কিন্তু তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কমাতে আই এর ব্যবহার, যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ একটু আগে পড়িয়েছি, এটা জাস্ট একটু জানিয়ে দেওয়া। ফাহিম কি হয়েছে ভাইয়া, রাগ করছো কেন? জানাও তো কি হয়েছে। আমি ঠিক জানি না এখনো আপু জেএসসি ঠিক মতো হবে কিনা। আচ্ছা এগুলা হচ্ছে আমাদের আজকের ক্লাসের জাস্ট বক বক, চলেন গেমে চলে যাই। আমি জানি না এক্স্যাক্টলি, কারণ আমাদের থেকে এখনো গভর্নমেন্টের যে নোটিশটা আছে সেখানে বলা হয়েছে হবে, বাট ওটা স্কুলে আর কিছু বলে নাই। টেক্সট আর এসএস নেওয়া লাগবে না সুবা, তুমি এটা একটু আগেই পড়েছো, জাস্ট দ্য সামারি। হ্যাঁ বিসিএস, এইচএসসি, এসএসসি, জেএসসি সবগুলো অ্যাক্রোনিম। এবার অ্যান্সার করো পোল 5 এর, এরপর গেম দিয়ে আমরা এন্ড করে ফেলবো, আমাদের ক্লাসটা এন্ড করতে হবে আপু। বলো তো এখানে কোন ক্ষেত্রে সেন্টেন্সের মধ্যে কমার ব্যবহারটা হবে বা অন্য কিছু হবে, বলো। শি ওয়ান্টেড টু ভিজিট 3 কান্ট্রিজ, ইটালি, ফ্রান্স এন্ড স্পেন। এখানে কি ভুল আছে বলো? যদিও এটার অ্যান্সার দুইটা হইতে পারে, তারপরে আমি একটা উত্তর দিচ্ছি তোমাদেরকে। হওয়ার চান্স একদমই নেই, এবার নাও হতে পারে শিওর, এরকম তো কিছু। আচ্ছা না হতে পারে এটা শিওর, নাকি নাও হতে পারে শিওর না, কি বললা?
অ্যান্সার অনেকে বলছো বি, অনেকে বলছো এ। আর একটু দেখে নিই অ্যান্সারটা, তারপরে আমরা অ্যান্সারটা দেখে নিচ্ছি। বি এর উত্তর করেছো অ্যারাউন্ড 90% স্টুডেন্টস। অনেকে ডি বলতেছো, কোনো পাঞ্চুয়েশন লাগবে না। আপু পাচ্ছি না, কি পাচ্ছ না? এটার অ্যান্সার দুটোই হতে পারে, বাট কোলনটা এখানে সবচেয়ে বেশি মিসিং। ইয়েস, তোমরা কারেক্ট অ্যান্সার করেছো, ইট ইজ বি, ইট ইজ বি। অলরাইট, সো লেটস গো টু আ গেম। আমার কেন যেন এখানে গেমের লিংকটা কাজ করতেছে না। লেট মি চেক। ওকে, কারেক্ট কোনটা সেটা আপুকে বলতে হবে, একটু দ্রুত দ্রুত বলতে হবে, কারণ আমরা 1 মিনিট টাইম পাবো প্রত্যেকটা লেভেল ক্রস করার জন্য। এখানে একটা ইনকারেক্ট আছে, কোনটা বলো? একটু দ্রুত বলতে হবে আপু। কোশ্চেন মার্ক, আচ্ছা কোশ্চেন মার্কটা কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না এখনো কোনো কোশ্চেন মার্ক। এটা ডাস্টেড। একটাও তো হচ্ছে না। ফাইনালি একটা পারছি, রাইট, ওটাই নিয়েছি। আচ্ছা, লেভেল 2, টাইম চলে যাচ্ছে। কারেক্ট কোনটা বলতে হবে? কারেক্ট কোনটা বলতে হবে? পপড। একটা হইছে, ইনকারেক্ট একটা বলতে হবে। ডাস্টেড। অন্য কিছু দরকার, এটাও রং। একটাও নিচ্ছে না। ফাইনালি হোয়াটস ইউর নেম এর পরে, হ্যাঁ ওইটাই ছিল কারেক্ট। এবার চলো আরেকটা কারেক্ট খুঁজি। বললাম তারপর আমাদের আরেকটা কারেক্ট দরকার। আর 2টা লেভেল ফাস্ট করতে হবে। ওকে, কোলন সরি এক্সক্লামেশন কারেক্টের ক্ষেত্রে না ইনকারেক্টের ক্ষেত্রে বলো তো? হবে না, ভুল। अगेन এটাও ভুল, কোনটা কারেক্ট? একটাও হচ্ছে না। ফাইনালি ওকে, বোনাস নিলাম তোমাদের কথায়, সমস্যা তো নাই। একটা নিলাম এন্ড আমার টাইম অলমোস্ট ডান। Time's up. And we scored 149. That's it for the class, everyone. কেমন লাগলো জানাতে একদম ভুলবা না। আজকের ক্লাসটা এতটুকুই। তোমাদের কিছু কোয়েশ্চেন্স যেটা আমি মাঝখানে পেয়েছি সেগুলো জানিয়ে দেই। তোমরা চাইলে এটা প্র্যাকটিস করে নিতে পারো, সো ইটস আপ টু ইউ। আমি তোমাদের এই দুটো ছবি গ্রুপে দিয়ে দিচ্ছি, একটু চেক করে নিতে পারো।
তোমাদের যাবতীয় যত সমস্যা থাকে যে আপু স্টাডি মেটেরিয়ালস কোথায় পাবো, তুমি এই জায়গাটায় গেলে অ্যাপে এক্সাম প্যাটার্ন কি এই ধরনের ক্লাসের পরবর্তী কাজ যে পার্টটা, এখানে গেলে কিন্তু আপু তুমি তোমার ক্লাসের স্টাডি মেটেরিয়ালস বা সবকিছু পেয়ে যাচ্ছ when you are doing the work। ক্লাসের পরে এক্সাম দিতে হলে তোমার এই যে এক্সামের জন্য জায়গা চলে আসে, তুমি এক্সাম দিতে পারো, যেটা কিনা আমরা প্র্যাকটিসে করতে পারি। তুমি চাইলে তোমার লার্নিং রিপোর্ট যেটা থাকে, মানে তুমি যে এত সুন্দর পড়াশোনা করেছো এটা তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো, ইটস শেয়ারেবল, সো ইউ ক্যান ডু দ্যাট। অ্যান্ড 10ms এর ওয়েবসাইটে গিয়ে যেমন আজকে তোমরা ক্লাস করেছো, এরকম তোমরা আরো অনেক ফ্রি ক্লাসেস ফ্রি ব্যাচেস গুলোতে ক্লাস করে নিতে পারো, সো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে আপু। সো মেক শিওর ইউ ডু দ্যাট। এবং তোমাদেরকে জানিয়ে দেই, আমরা হোমওয়ার্ক, প্র্যাকটিস, কুইজ, এমসিকিউ সবকিছু কিন্তু তোমাদের হাতের একদম নাগালে নিয়ে এসেছি। So that's how you can actually have your class, your study or anything। যে কোনো প্রশ্ন থাকলে আপু জানিয়ে দিতে পারো। আজকের ক্লাসে তোমাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো, সবকিছু কিন্তু আপুকে জানাতে পারো। হ্যাঁ, একটু লং ক্লাস ছিল যেহেতু তোমরা এতগুলা গেমস এর জন্য বলেছো, সো এই 5 মিনিট 10 মিনিট গেমস এর জন্য আমাদের একটু চলে গিয়েছে, তোমরা চাইলে আমাদের সাথে ওইটাও জানিয়ে দিতে পারো। আজকের ক্লাসটা এতটুকুই। আই হোপ তোমাদের ভালো লেগেছে। পাঞ্চুয়েশন নিয়ে আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে পোস্টের কমেন্টসে জানিয়ে দিবে। দেখা হবে পরবর্তীতে কোনো ক্লাসে, এবং যে কোনো প্রশ্নের জন্য বা যে কোনো কিছুর জন্য